আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চে আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রথমে যে ভিডিওটি দেখালাম আমাদের মহামান্না প্রাক্তন যিনি প্রাণী মুখ্যমন্ত্রী, তার ভিডিওটা এই কারণে দেখালাম যে বেইজ্জতির আর বাকি কি রইল। কালকে তো সরকারিভাবে নোটিফিকেশন জারি হয়ে গেছে, গেজেট প্রকাশিত হয়ে গেছে। এই যে গেজেটের কপি আপনাদের সামনে আমি তুলে দিলাম। ক্লোজ আপ করে, স্টিল করে, ক্লোজ আপ করে ভালো করে দেখে নিন। 7 তারিখ থেকে ওনার চাকরি গেছে। এই বেইজ্জতিটার কি খুব দরকার ছিল? বেইজ্জতির কোনো দরকার ছিল না। এখন আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে আসছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে। সকালে ময়দানে হবে। আজকে দিল্লি থেকে অমিত শাহ এসে পৌঁছালেন কলকাতায়। কলকাতায় পৌঁছানোর পর শুভেন্দুর সঙ্গে তার রসায়নের ভিডিওটা একবার দেখুন, তাহলে পরে আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। এর আগে গতকালকে রাত্রিবেলা তিনি দেখা করেছিলেন আমাদের রাজ্যপাল, তার সঙ্গে দেখা করে স্তবক বিনিময় হয়েছে এবং শুভেন্দুতাই গীতা দিয়েছেন, শাল উপহার দিয়েছেন, তিনিও শাল উপহার দিয়েছেন এবং সৌজন্য বিনিময় হয়েছে। এগুলো কিন্তু সমস্ত সিগন্যাল যাচ্ছে কি মুখ্যমন্ত্রী হতে পারে। অমিত শাহের পিঠ চাপড়ানি দেখলেন। তারপর এবার একটু ওই ভিডিওটা দেখে নিন, যেখানে রাজ্যপালের সঙ্গে উনি দেখা করছেন। আমি বিবেকানন্দ yesterday Vivekananda Scala. এখন তৃণমূলের হয়ে গেছে মহা বিপদ। যেখানে যাচ্ছে, যে যাচ্ছে, শুধু রাস্তায় চোর 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 ধরে উঠছে। পাবলিক জয় শ্রীরাম বলছে, আর রাস্তায় নেতা মন্ত্রী সমর্থক যাকে দেখছে হয় ধরে দুঘা দিচ্ছে, আর না হলে পরে চোর চোর স্লোগান তুলছে। মারধর মারধর, এই মেরে ফেলবো, অমুক করবো, তমুক করবো, হুঙ্কার চিৎকার চলছে। মানে রাস্তায় এবার বেরোনোর মুশকিল, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে এবং এই অবধি কি বলে মন্ত্রী পর্যন্ত। সাধারণ মানুষ মানে সাধারণ সমর্থক যারা,
মহুয়া মৈত্র তিন চুড়েলের এক চুড়েল, যিনি সারমেয় ভালোবাসেন। আরো একটা ইঙ্গিত দিয়ে দিলাম, তিনি প্লেনে করে দিল্লি থেকে কলকাতা আসছিলেন। একটা ছোট ক্লিপ দেখুন, শুধু চোর চোর শব্দ হচ্ছে, আর লাল গেঞ্জি বা জামা পরা ওই মহিলা, তিনি কোন রকমে পালাতে পারলে বাঁচেন, এইরকম একটা ভিডিও। চোর চোর করে বলার পরে পালালেন মহুয়া। ঘটনাটি ঘটেছে বিমানের ভিতরে। মহুয়া দিল্লি থেকে কলকাতা আসছিলেন। পিসি চোর, ভাই চোর, তৃণমূলের সব চোর, চোর চোর, তৃণমূলের সব চোর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখলেন, এখন এই যে ভাইপোর যে বাড়ি 100 না 45 কোটি না 100 কোটি টাকা দিয়ে নানান রকম ফিগার শোনা যায়, বানিয়েছেন, সেই বাড়িটা এখন কলকাতার এখন প্রধান দ্রষ্টব্য স্থান হয়ে গেছে। পাবলিক যাচ্ছে, বাড়ির সামনে তো একদিন তো রাস্তা ফাস্তা সব তো ব্লকেড হয়ে থাকতো। তাদের মুখেই শুনুন, তারা এলাকার লোক, অতিষ্ঠ হয়ে গেছিলেন এলাকার লোক, কেউ কেউ বাইরে থেকে দেখতে আসছেন, আর এলাকার লোক যাতে যত আছে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এই হচ্ছে এদের অবস্থা। এবার এই ভিডিওটি আগে দেখুন। দেখতে এসছি জানোয়ারটাকে, দেখতে এসছিলাম, দেখতে এলাম, ওই ভাইপোকে দেখতে এলাম, কত বড় রাজা ছিল নাকি, দেখতে এসছিলাম ওই জন্য। যুবরাজ ছিল, এখন ভিখারি হয়ে গেছে। 4 তারিখ দেখে নেবে বলেছিল সবাইকে, কোথায় গেল সে? 4 তারিখে দেখে নেবে, কোথায় আসছে না কেন এখন বাইরে? তো পুরো ব্লক করে রেখে দিত, তো পুরো ব্লক করে রেখে দিত। কি লেখাপড়া কোনোদিন দেখিয়েছে কাউকে? কি লেখাপড়া, কতদূর লেখাপড়া করেছে? বাসন মাজার যোগ্য নয়, কৃষির জন্য এত দূর গিয়েছিল। একদম পাবলিকের টাকাই তো বিল্ডিং, নালে একটা এমপির কত টাকা আজকে হতে পারে যে এত বড় একটা বিল্ডিং সে তৈরি করে দাঁড় করিয়ে দিয়েছে। ডায়মন্ড হারবার মডেল থেকে টাকা এসছে। 35টা প্লট রয়েছে, ভাবা যায় 35টা প্লট, ওই সাধারণ মানুষের তো এতগুলো বাড়ি তো নেই। 19টা গাড়ি উনাকে প্রোটেকশন দিত, এবং যে রাস্তা দিয়ে যেত 1 ঘন্টা আগে সব রাস্তা বন্ধ থাকতো। তারপর কি বলবে, এখন দাঁড়িয়েছি এসকেলেটরটা কে নেবে দেখার জন্য, ফরচুনার গাড়িটা কে নেবে দেখার জন্য, এসকেলেটরের জন্য দাঁড়িয়ে আছি, সেটা একটু বেশি। শান্তিনিকেতনের সামনে দিয়ে যাওয়াটা হলো ভীষণ একটা অশান্তির ব্যাপার ছিল, কখন রাস্তা বন্ধ করে দেয়। কেন মহারাজ যখন বাড়ি থেকে বেরোন তখন নাকি রাস্তা বন্ধ থাকবে 1/2 ঘন্টা, এবং উনার স্ত্রী যখন এখান থেকে ওপারে ওই মন্দিরে যাবে তার জন্য 20 মিনিট রাস্তা বন্ধ থাকতো অফিস টাইমে। এবং স্কুলের বাচ্চারা যখন বাড়ি যেত তারাও সব ওই গরমের মধ্যেও ঠান্ডার মধ্যেও গাড়ি থাকতো। এটা ভারত, মানে মানুষের এত ক্ষোভ, সেই ক্ষোভের প্রতিফলন হয়েছে আজকে এই ব্যালট। এবার কালকে শপথ গ্রহণ অনুষ্ঠান, প্রায় 8-10টা রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা উপস্থিত থাকবেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী থাকছেনই। তার আগে আজকে রাত্রিবেলা অমিত শাহ সমস্ত বিজিত জয়ী নেতাদের আর কি নিয়ে বৈঠকে বসবেন, এবং দলনেতা বাঁচবেন, মানে মুখ্যমন্ত্রী বাঁচবেন। স্বাভাবিকভাবে যা মনে করা হচ্ছে, শুভেন্দুর কোনো প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে ধারে কাছে নেই। যদি শুভেন্দু ছাড়া অন্য কাউকে যদি ওনারা ঠিক করেন, তাহলে আমি বলবো ওয়েস্ট বেঙ্গলের মানুষের প্রতি ইনজাস্টিস করা হলো, শুভেন্দুর প্রতি করা হলোই, এবং সেটা কিন্তু একটা খুব খারাপ সিগন্যাল যাবে। যদি এর কোনো সম্ভাবনা আপাতত নেই, মুখ্যমন্ত্রী শুভেন্দুই হচ্ছেন।
এখন তার প্রস্তুতি এখন চলছে। যেহেতু ওই পরশু দিনকে রাত্রিবেলা একটা ওইরকম ঘটনা ঘটে গেছে, অমিতের মানে ওপরে যে আক্রমণটা হয়েছে, সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে, ইন্টেলিজেন্স যা বলছে, আমি যে খবরটা মনে করেছিলাম আজকে করব, সেই খবরটার থেকে এই খবরটা অনেক গুরুত্বপূর্ণ বলে আজকে এই খবরটা বললাম। কাল পরশু আমি ওই মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডাফোড় করব, বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষকে মিলানোর যে প্ল্যানটা, এই প্ল্যানের সবটাই কিন্তু তথ্য প্রমাণাদি আমার হাতে আছে। আমি বলেছি না ইউনুসকে কি কেচেছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধোপা কাছা কাচবো। এখন কালকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা হয়ে যাক, ভালোই ভালোই সরকারটা গঠন হয়ে যাক, সরকার থিতু হোক, তার আগে উত্তপ্ত করে লাভ নেই। ফলে আমি একটু ভিডিওটা একটুখানি করাটা একটু ডেফার করে দিলাম অনেকেরই পরামর্শে। আমাকেও ভিডিও করার আগে অনেকের পরামর্শ নিতে হয়, তাদেরই পরামর্শে আমি একটুখানি পিছিয়ে দিলাম, কিন্তু করবো তো বটেই। তথ্য প্রমাণাদি যখন হাতে আছে করবো তো বটেই। তো আপনারা কালকে সবাই শপথ গ্রহণ অনুষ্ঠানটি দেখুন। আর প্রথমে যার ভিডিও ক্লিপিংস দেখালাম তিনি এবং গালে লরেঞ্চিস ঠুসে এবার বসে থাকুন। তার আর মেকআপ করার রোজ লোক আর বাড়িতে আসবে না, বাড়ির সামনে সিকিউরিটি কেউ নেই, কাক বারান্দার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, পায়রা হেগে দিয়ে চলে যাচ্ছে, আম পাতা পড়ে পড়ে উঠোন একেবারে নোংরা হয়ে যাচ্ছে, ঝাড় দেওয়ার লোক নেই। কর্পোরেশনের লোক এখন নিয়মিত আসছে, যেহেতু ববি হাকিম রয়েছে। ধীরে ধীরে দেখবেন এগুলো সবই কমে যাবে। তিনি আবার পূর্বের মতো ওই ইটের পাঁজার উপরে বসে বসে আবার বিকেলে চা আর পেছনে পচা খালের গন্ধ উপভোগ করবেন। আপাতত আগামীকাল এই শপথ গ্রহণ অনুষ্ঠানটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি, আপনারাও অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার। আমি তরুণ ঘোষ, থাকবেন, নমস্কার। থাম্বনেলে ইচ্ছে করে আমি দিয়েছি ওই বিখ্যাত একটা গানের লাইন, মান্না দে আর কিশোর কুমারের অরসান বইতে ছিল, একটা চতুর নার বড়ি হোশিয়ার। এর থেকে বেশি যাওয়া যাবে না, ইউটিউবের লোকেরা বসে আছে কাঁচি নিয়ে মারার জন্য। তো সেখানে বলা হচ্ছে নারীরা খুব চালাক, তারা খুব হুঁশিয়ার। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো নারী, তিনিও তো বুদ্ধি করেন। আবার 15 বছর ধরে দুঃশাসন চালিয়েছেন, আরো তার ইচ্ছা ছিল আরো 15 বছর দুঃশাসন চালাবেন, কিন্তু বাংলার জনগণ তাকে হটিয়ে দিয়েছে। হটিয়ে দেওয়ার পরও তিনি গদি ছাড়তে নারাজ। তিনি বলেছেন আমি কেন ছাড়বো, আমাকে জোর করে হারানো হয়েছে। আমি যখন কাউন্টিং সেন্টারে ঢুকেছি তখন আমি দেখলাম যে 100 ভোট লুট হয়ে গেছে, মানে 100 সিট লুট হয়ে গেছে। তারপর উনি বললেন যে আমাকে, আমি যখন বাইরে বের করে দিল, আমাকে পেছনে লাথি মারা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, সব ভিডিওতে রয়েছে, অস্বীকার করতে পারবেন না উনি। মানে কাউন্টিং সেন্টারের ভেতরে গভর্নমেন্টের লোকজন ছাড়া ওখানে কোনো কেন্দ্রীয় বাহিনীও নেই। তাহলে ভদ্রলোকের ভদ্র সন্তানরা
একজন মহিলার 80 বছরের একজন মহিলার পেটে লাথি মারবেন, কোমরে লাথি মারবেন, এত অভদ্র আমাদের বাঙালি নয়। উনি যতটা অভদ্র আমাদের চিত্র হিসেবে তুলে ধরলেন। আসলে তিনি ক্ষমতা ছেড়ে যাবেন না, তিনি শহীদ হতে চাইছেন। আমাদের কাগজে আজকে রয়েছে ইস্তফা দিতে নারাজ মুক্ত বিহঙ্গ মমতা। সুর পাল্টে ফেলেছে আমাদের আনন্দবাজার, আর মমতা ভজনা নেই, মমতা ভজনা আর নেই। বিজ্ঞাপন বন্ধ হওয়ার তো আর কোনো চান্স নেই, আর ভজনাও করতে হবে না। তা ওনার এখন বুদ্ধিটা কি? ওনার বুদ্ধিটা হচ্ছে, যদি 3 দিন সময় আছে, 3 দিনের মধ্যে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই 3 দিন সব সরকারি বলে, যে সব রাজ্যপালই বলেন সরকারকে, যে আপনি তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে চালিয়ে যান, পরে আমাদের শপথ গ্রহণ নেক্সট যে সরকার হবে, যে বৃহৎ সংখ্যাগরিষ্ঠ দল তার নেতা এসে দাবি জানালে, লিখিত দাবি, আমি তাদেরকে শপথ গ্রহণ পাঠ করাবো। এখন উনি চাইছেন যে উনি কোন রকম ভাবেই উনি ভোট মানে রিজাইন দেবেন না। রিজাইন না দিলে কি হবে? এক হচ্ছে কোর্ট ওকে বরখাস্ত করতে পারে 164 ধারা অনুযায়ী যদি কোর্টে যান, আর 3 দিন যদি পেরিয়ে যায় তাহলে রাজ্যপাল ওনাকে বরখাস্ত করে দেবে। তখন উনি বলতে পারবেন যে আমি 100 আসনে আমাকে হারানো হয়েছে, আমার প্রতি ইনজাস্টিস হয়েছে, আমি এই বিধানসভাতেই যাব না। দেখবেন আজকে আমি বলে দিলাম, আরো কদিন বাকি আছে, শপথ গ্রহণ বাকি আছে, এর মধ্যেই খবর বেরোবে উনি বিধানসভায় যাবেন না। তার কারণ কি জানেন? এখন একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে উনি বিধানসভায় ঢোকারও অনুমতি পাননি, ভবানীপুরেও হেরেছেন। এখন বিরোধী দলনেত্রী যদি থাকতেন তাহলেও একটা কিছু হতো, বিরোধী দলনেত্রীও নেই। এদিকে আপনার কাগজে বেরোচ্ছে যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, প্রধান বিচারপতি, তিনি কি বলছেন, কি কি হতে পারে। এই যে কি কি হতে পারে ওখানে উনি লিখছেন, বলছেন, সেটা চাপা হয়েছে। সংবিধানের 163 অনুচ্ছেদে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভায় বিধান রয়েছে। 172 নম্বর অনুচ্ছেদ মানলে রাজ্যের বর্তমান মন্ত্রিসভার মেয়াদ শেষ হবে 6 মে। তারপরে বিধানসভাও ভেঙে যাবে, মন্ত্রীরাও বিধানসভার সদস্য থাকবেন না। তবে রাজ্যপালের সাহায্য করার জন্য সবসময় মন্ত্রিসভা থাকা প্রয়োজন। তাই নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার আগে পর্যন্ত আগের মন্ত্রিসভা তদারকি সরকার হিসেবে কাজ করতে পারে। আগের মন্ত্রিসভা পদত্যাগ করতে না চাইলে নতুন সরকারের শপথের পরেই তার অস্তিত্ব লুপ্ত হবে। রাজ্যপাল পুরনো মন্ত্রিসভাকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। একদিনের জন্য হলেও অন্য তদারকি সরকার গঠন করা হলে তাদের শপথ দিতে হবে। অর্থাৎ সরকার একটা পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে একদিনের জন্য হলেও রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেলে পরে সরকারের হাত থেকে ক্ষমতা চলে গেল। এবার রাষ্ট্রপতি শাসন জারি যখন হয়ে যাবে তখন রাজ্যপালকে দিয়ে আবার ক্ষমতা হস্তান্তর করিয়ে মুখ্যমন্ত্রীকে বসিয়ে দেওয়া হবে, তার মন্ত্রিসভা গঠন হবে, সবাই শপথ নেবে। অতএব তিনি একটি চতুর নার বড়ি হোশিয়ার, তিনি এই খেলাটা খেলছেন। এদিকে ইতিহাস যে এটা প্রথম তা নয়,
এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তিনি তো একেবারে মদের ঘোটালা করে তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন জেলে চলে গেলেন। এনার কপালে কি আছে জানেন না। তবে যারা যারা হয়েছে, জয়ললিতা, লালু প্রসাদ যাদব, অরবিন্দ কেজরিওয়াল এবং শেষ মমতা বন্দ্যোপাধ্যায়, সবার ঠাঁই লাস্টে জেলে হয়েছে করাপশনের জন্য। এনার ক্ষেত্রে হয়তো হবে, আর না হলে ভাই পড়তে হবে। কাল রাতে একটা খবর শোনা গেল, সেটা হচ্ছে ওনার বাড়ির সামনে থেকে সমস্ত রেলিং ফেলিং সরানো হচ্ছে। সিজার যে গ্রিল রয়েছে, মানে অনেকটা কুব্বাব সিন্ডিকেটের মতো, ওই গলিটার মুখে ঢোকার মুখে আর বেরোনোর মুখে একটা সিজার ব্লক ছিল, সেটাও তুলে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তরফে হুকুম দিয়ে বলা হয়েছে আজকে ভোর 6:30টার মধ্যে সমস্ত পরিষ্কার করে দিতে হবে। আর উনি জেড প্লাস সিকিউরিটি যে ওই দুজন সিকিউরিটি পায়, সেই দুজনের বেশি আর কাউকে পাওয়া যাবে না। সব গাড়ি তুলে নেওয়া হবে, সমস্ত রক্ষী তুলে নেওয়া হবে। অতএব তিনি হচ্ছেন একজন আম জনতা। এরপর দেখবেন জেড প্লাস সিকিউরিটি নেমে যাবে, জেড প্লাস সিকিউরিটি নেমে গিয়ে একেবারে অর্ডিনারি ভিআইপি থাকবেন, তারপর সেটাও যাবে। এটা হচ্ছে ভবিষ্যতের যা আমি বুঝতে পারছি। তবে এই যে রেলিং সরবে, আমি আগেই বলেছিলাম, রেলিং যেদিনকে সরবে সেদিনকে কিন্তু উনি রণমূর্তি ধারণ করবেন। কিন্তু রণমূর্তি ধারণ করার আগেই হয়েছে কি, এখন বেদম মার খাচ্ছে। 15 বছর ধরে যাদেরকে ঘর ছাড়া করেছেন বাংলাদেশে, মোহাম্মদ ইউনূস 18 মাসে যে অত্যাচার করেছেন, উনি তো 15 বছর ধরে করে যাচ্ছেন। এই 15 বছর ধরে যে অত্যাচার করছেন, সেই অত্যাচারে যারা ঘর ছাড়া হয়েছিল, যাদের পরিবারের লোক খুনের শিকার হয়েছেন, ধর্ষণের শিকার হয়েছেন, বিচার পাননি, এই যত ইউটিউবার আছে তারা যত মামলা খেয়েছিল, তাদেরকে জেল খাটিয়েছিল, সস্ত্রীক জেল খাটিয়েছিল। এই শফিকুল আরামবাগ টিভি শফিকুলকে তার বউ বাচ্চা সমেত মাঝরাতে তুলে নিয়ে গিয়েছিল দরজা ভেঙে। এতটা প্রতিহিংসা পরাও নেই মহিলা। ফলে ওনার কপালে তো আরো দুঃখ আছে। এখন তো সরকার পরিবর্তন হয়ে গেছে, ওনার পেছনে সব ওম বিষ্ণু করে পেছনে লেগে যাবে, যেমন আমি লেগেছি। আমি আগে ন্যাশনাল ডায়ালগ অ্যান্ড ইন্টারন্যাশনাল ওপরে আমি খবর টবর করতাম, কারণ আমার রেজিস্ট্রেশন ছিল সেরকম। এর মধ্যে যখন দেখলাম যে সরকার পরিবর্তন হচ্ছে, তখন তো আমাকে এই খবরে ঢুকতে হবে। তখন আমি ইউটিউবকে একটা মেল করলাম, মেল করে বললো আমি স্টেট পলিটিক্সও করবো, আমাকে অনুমতি দেওয়া হোক। ওরা অনুমতি আমায় দিয়েছে। আমার কাছে মেল চলে এসছে পরশুদিনকে। মেল আসার পরে তো আমি নিশ্চিন্ত হয়ে এখন স্টেট পলিটিক্সও করতে পারছি, যেটা আপনাদের দীর্ঘদিনের একটা ছিল যে আপনি স্টেট পলিটিক্স করেন না কেন। এইটা হচ্ছে তার কারণ। এখন আমি স্টেট পলিটিক্স আমি খবর করতে পারবো, কারণ তারা আমাকে অনুমতিটা দিয়ে দিয়েছে। এবার দেখুন, আমি গতকালকে বলেছিলাম মুসলিম ভোট পড়েছে, তার প্রমাণ দেখুন। আমি যদি সব সত্য কথা বলি, পরে সেগুলো প্রমাণিত হয়। বঙ্গ জনাদেশের ধাঁচ, মুসলিম ভোট 75-এর বেশি, 50-এর বেশি এমন আসন কি ছিল 2021-এ, কি আছে 2026-এ। বাঁদিকে হচ্ছে মানে মুসলিম ভোটের যে ভাগটা হয়েছে, বাঁদিকে হচ্ছে 2021 আর ডান দিকে হচ্ছে 2026। এই দেখুন, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন, পরে আপনারা এটা ভালো করে দেখে নেবেন মুসলিম ভোট বিজেপির বাক্সে কত পড়েছে। একটা উল্লেখযোগ্য সংখ্যা পড়েছে বিজেপির বাক্সে। তাই আমি বলছিলাম যে দেখবেন মুসলমান ভোটও কিন্তু বিজেপি পেয়েছে। নইলে পরে এই 206
একটা আসন এখনো বাকি আছে, ফলতা, যেটা আমাদের শাহজাহান, এখন বাবর, আকবর, হুমায়ুন, তারপর জাহাঙ্গীর, তারপর ঔরঙ্গজেব, আরো হয়তো যত এই আছে, সেই তারা এখন সব হাওয়া হয়ে গেছে। কারণ অলরেডি রাজ্যে হিংসার বলিতে মৃত বলি 4, মানে 4 জন মারা গেছে। এখন যতই আমাদের এখানকার নেতারা যতই বলুন যে আপনারা হিংসা করবেন না, অমুক করবেন না, তমুক করবেন না, নেতারা তো মার খায়নি, নেতারা জেল খাটেনি। হেঁটেছে তারা যারা এতদিন ধরে বিজেপিটা করেছে, মার খেয়ে হলেও বিজেপি করেছে, তারাই হচ্ছে জেল খেটেছে, তারাই অত্যাচারের শিকার হয়েছে, তারাই গ্রাম ছাড়া হয়েছে, তাদের পরিবারের লোক খুন হয়েছে। তারা এখন ছাড়বে কেন? এখন হুঁশিয়ার আমাদের বিচিত্র না প্রাণী, যিনি অত্যন্ত হুঁশিয়ার, তিনি এখন চাইছেন শহীদের তকমা নিতে। উনি তো জানেন যে আমার তো এই জীবনে আমার আর ওয়েস্ট বেঙ্গল আসা হবে না, অথচ আমি একটা এমন তকমা নিয়ে যাব যে যাতে মানুষ আমার মনে রাখে, ইতিহাস মনে রাখে। এই ইতিহাস কালো অধ্যায় কেউ মনে রাখবে না। আপনার কালো অধ্যায়ের শাসন ব্যবস্থা সকলেই মনে রাখবে, কিন্তু আপনার এই যে বেইজ্জতিপনা, নির্লজ্জপনা, যে ক্ষমতা আগলে ধরে থাকবো, এর জন্য মানুষ কিন্তু আপনাকে ভুলবে না। আর আপনার হিংসাত্মক কার্যকলাপ, আপনি এতটাই ভিন্ডিকটিভ ছিলেন, আপনি আমার জীবনকে ধ্বংস করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক, আমি সেই গল্প আপনাদের পরে বলবো, এত লং স্টোরি যে বলতে গেলে আমার 2-3 পর্বে বলতে হবে। জীবন ধ্বংস করে দিয়েছিল এই মহিলা। ইউনুসকে কি করেছি আমি, তার 4 গুণ হেনস্থা করবো এই মহিলাকে আমি। ওর ডায়া বায়া সব আমি জানি, কোথায় কত চুরি করেছে, কার পয়সায় হেলিকপ্টারে ঘুরেছে, সব আমি জানি। আমি এতদিন চুপ করেছিলাম, কারণ আমার এক হচ্ছে আমার পারিবারিক কারণ আমি কিন্তু একবার শফিকুলকে ফোন করে বলেছিলাম, শফিকুল আমি করবো। শফিকুল বলেছিলেন যে দাদা করবেন না, আপনি পারবেন না, সময় আসুক। শফিকুল আমার কাগজে কাজ করতো, মানে একটা চ্যানেলে কাজ করতো, আমার থেকে জুনিয়র। শফিকুলের সেই পরামর্শটাই মেনে নিয়েছিলাম। তা এখন সময় এসছে ওনার কাঁচা খোলা আর ওনাকে ধোপার পাটে কাঁচার অনেক কিছু কাণ্ড বেরোবে। এবার ধীরে ধীরে অপেক্ষা করুন। আর যেটা আমি বললাম সেটা মাথায় রাখবেন, উনি কিন্তু বিধানসভা বয়কট করবেন। আজকে এ পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।